নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতায় শুরু করছি আনন্দ সকাল। নতুন বছরটা শুরু হয়েছিল একেবারে জঙ্গি অনুপ্রবেশ, পাসপোর্ট জালিয়াতি, এই সমস্ত আতঙ্কের মধ্যে দিয়ে। একটা দিন গড়াতে না গড়াতেই মালদায় দাপুটে তৃণমূল নেতা খুনের ঘটনা, তার পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, যেখানে যত শাসক দলের নেতারা রয়েছেন প্রাণ ভয়ে কাঁপছেন তারা। কেমন নতুন বছর, তার পাশাপাশি একেবারে শাসক বনাম বিরোধী আকচাকচি, আবার কোথাও শাসক বনাম শাসকের লড়াই শুরু হয়ে গিয়েছে। আলোচনা করব যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দেবো। রাহুল চক্রবর্তী রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য আসবেন আমাদের সঙ্গে, অবশ্যই আলোচনায় অংশগ্রহণ করবেন। আইনজীবী শীর্ষেন্দু সোনা রায় ইতিমধ্যেই রয়েছেন। সবাইকে স্বাগত জানাই। আলোচনায় শুরুতেই আপনাদের দেখাবো শাসক ভার্সেস বিরোধী আকচাকচিটি কোন পর্যায়ে পৌঁছলো। একেবারে শীতের রাত, অন্ধকারে দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে জড়ালেন রাজ্যের একজন মন্ত্রী এবং একজন বিজেপি সাংসদ। দ্বিতীয় হুগলি সেতুর ওপরে হলো উত্তপ্ত বাদানুবাদ, হলো গালিগালাজ, হামলা চালানোর অভিযোগ। बाहर आए सच बताए, बाहर आए सच बताए कि बोला कि नहीं बोला, क्यों बाहर आए सच बताए कि गाली दिया कि नहीं, कान के पास आके सबको सायरन दे रहा है, किस तरीके से गाड़ी चला रहा है, सब स्कूटर वाला से लेके सब हॉर्न बजा रहे हैं। एमपी गाड़ी में हॉर्न नहीं बजा, मेरे गाड़ी में लाल बत्ती भी नहीं है, सब स्कूटर वाले सबको पीछे से सायरन बजा रहे। यू आर नॉट अलाउड टू डू दैट। और আমি বললাম বলে কেন করছেন আপনি? আমাকে বাচ্চা বলছেন? ভদ্রলোক আপনি সরি বলুন, আমি কিছু বলছি না। সরি ধন্যবাদ, সরি বলুন। সরি বলছেন না কেন? সরি বলুন। আপনি সরি বলছেন না কেন? লজ্জায় গাড়ি থেকেই নামতে পারছেন না, লজ্জায় সরি বলুন। আরে ইনি একজন মিনিস্টার। বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তার মধ্যে হর্ন বাজাচ্ছেন, সাইরেন বাজাচ্ছেন, যেটা ওনার পারমিশন। আমি বললাম যে আপনি সাইরেন বাজাচ্ছেন কেন, সব অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এবারে ওভারটেক করছেন কেন? কি বলবো আর, নোংরা গালি। আমি বলছি সরি। এখন শুনলাম সব জায়গায় বলছেন যে বাবুল সুপ্রিয় নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সারা বিশ্ব জানে যে বাবুল সুপ্রিয় ড্রিঙ্ক করে না। নিজেই গাড়ি চালাচ্ছিলাম, দেখলাম একটা গাড়ি পেছন থেকে বেশ র্যাশ চালাতে প্রচণ্ড জোরে হুটার বাজাতে সবাইকে ওভারটেক করে এদিক ওদিক করতে যাচ্ছে, এবং আমার গাড়িটাও যেভাবে ওভারটেক করলেন তাতে আমি ডান দিকে যেভাবে সরলাম একটা বাইককে মেরে দিতে পারতাম, কারণ সব পাশেই কি যেন বলে ওই ডিভাইডার রেলিংগুলো লাগানো ছিল, কাজেই কোনো কেউ যে সরে যাবে তারও জায়গা ছিল না। তো আমি অবভিয়াসলি একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম একটা গাড়ি যাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে, পুলিশের গাড়িও নয় কিছু নয়। তো আমি সাইডে করে জাস্ট ড্রাইভারটাকে জানলাটা খুলে আমি চালাতেই বললাম যে ক্যা চালা রহে यार, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেসে হোক। তখন দেখলাম পেছন থেকে ওটা ঝুঁকে ওকে চলো বলে এরকম একটা বলছে। তখন আমি ওকে একটুখানি সাইড করে দিলাম যে আমি নেবে। আমি বলছি ভাই এত জোরে হুটার চালাচ্ছ, এত তারা কিসের ব্যাপার? আজকাল অনেক কিছু হচ্ছে, যেটা আমি কি হয়েছে দিয়ে পেছনে যখন সামনেটা দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক, কি অভিজিৎ গাঙ্গুলি ওখানে রয়েছেন। আমি জাস্ট ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো কি বলবো কখনো ইন্টারাকশন কখনো হয়নি। জানলাটা খুলে আমি বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কিরকম, এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন। এবং ব্যক্তিগত আক্রমণ তো বটেই, বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো করলেন, উইচ ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। উনি প্রথম থেকেই বললেন যা করেছি বেশ করেছি, যা করার করে নেই। এবারে আমি যখন ফ্যামিলিকে অ্যাবিউজ করলো, আমি বললাম যে আপনি সরি বলুন, আপনি এটা শিক্ষিত জাজ, আপনি এভাবে এইরকম গালাগালি কি করে দিচ্ছেন? আপনি আমায় গালাগালি দিচ্ছেন দিন, উনি আমায় যা দিয়েছেন আমিও ভার্বাল অ্যাবিউজ যা হয়েছে, হিটেড অল্টারকেশন হয়েছে, তার দু একটা আমিও ঘর বাপসি করেছি, ডেফিনেটলি করেছি, কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি করিনি। বারবার ভেতর থেকে ঠেট করছেন তুই এখানে দাঁড়া, দেখ তোর আমি কি করি। সিআরপিএফ কে বলছেন ওকে অ্যারেস্ট করো। সামনে যেটা আমি ওনাকে বললাম যে আপনি যে বিকনটা লাগিয়েছেন রেড অ্যান্ড ব্লু, সেটাও ইলিগাল, ওটা পুলিশের বিকন। উনি আমায় বললেন যে বিকনের স্পেলিং বলতে পারবি, ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ বিকন? তখন আমি ওনাকে বলি যে ডোন্ট বি প্রিজাম্পশাস। গাড়ি থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয়, ঠিক আছে, তার সঙ্গে আরো 3-4 জন ছিলেন তার গাড়িতে। বাবুল সুপ্রিয় নেমে এসে অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে লাগলেন আমাকে, এবং হাত চালালেন। আমার গাড়ির কাঁচ খোলা ছিল, হাত চালালেন। আমার হাতে যেহেতু একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা ওনার হাত চালানোয় গাড়ির ভেতর ছিটকে পড়ে খানিকটা খারাপ হয়েছে। আর তারপরে আমার সঙ্গে তো ওয়াই প্লাস ক্যাটেগরির সিকিউরিটিরা থাকেন, তারা ওনাকে আটকান। তো তখন কিছুটা বাকবিতণ্ডা হয়, রাস্তায় উনি জল করে। তো এইসব হওয়ার এটা চলছিল অনেকক্ষণ ধরে। আমাকে
বলেন যে আপনাকে সরি বলতে হবে হর্ন বাজানোর জন্য। বললাম আপনাকে কিছুই বলবো না, কিছু বলার প্রশ্ন ওঠে না। আপনাকে বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি এখন তৃণমূলে গিয়ে পা ধরে রাজনীতি করেন, সেটাই করুন। যখন প্রয়োজনে আপনাকে আমি অ্যারেস্ট করাবো। তখন তিনি আরো উত্তেজিত হয়ে যান এবং ও তখন লোকজন জড়ো করে লোকজনকে উত্তেজিত করছিল, ইনস্টিগেট করছিল। সুপ্রিয়র একটা বিরাট রাগ আছে যে বহু লোকের চাকরি বিক্রি করেছিল যাদের ওরা সেই চাকরি গেছে, সেই সব নিয়ে বেশ গালাগাল করলেন আমাকে। তারপর বললেন আপনার গাড়িকে আমি যেতে দেবো না। আমি দেবেন না আমি দাঁড়িয়ে থাকবো, আপনি দাঁড়িয়ে থাকুন। বাবুল সুপ্রিয় মাতাল অবস্থায় এইসব কাণ্ডগুলো করছিলেন, মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ব্রিদিং অ্যানালাইজার টেস্ট করার কথা বলেছিলাম, তো সেটা শুনে আরো উত্তেজিত হয়ে যান। বলেন আমি মদ খেয়েছি, তোর অমুকের পয়সায় খাইনি, বেশ করেছি, এইসব বলে লাফালাফি করছিলেন। এই কুরুক্ষেত্র যেখানে বাঁধলো সেই দ্বিতীয় হুগলি সেতুর ঘটনাস্থলে একবার আপনাদের নিয়ে যাই। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের জন্য অপেক্ষা করছেন এই মুহূর্তে। শিবাশিস, ঠিক কি ঘটেছিল, কি কারণে এই সংঘাত? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় হুগলি সেতু, আমি টোল প্লাজার কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি। যদিও ঘটনাটা আরেকটু পিছনের দিকে, অর্থাৎ কলকাতার দিকে কয়েকশো মিটার পিছিয়ে সেখানে হয়েছে, যেহেতু সেখানে গাড়ি দাঁড় করানোর কোনো নিয়ম নেই, তাই আমরা একটু এগিয়ে আসতে বাধ্য হয়েছি। কিন্তু ক্যামেরায় মদন যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চলছে। গতকাল রাতে এখানেই কিন্তু গাড়ি চলাচল বন্ধ করে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বাকবিতণ্ডা চলে। রাত 9টার একটু পরে এই ঘটনা ঘটে এবং দুজনেরই বক্তব্য অনুযায়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আসছিলেন সাইরেন বাজিয়ে এবং সেই সময় বাবুল সুপ্রিয় তিনি গাড়ি আটকে দাঁড়ান এবং দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলে। দুজনেরই অভিযোগ বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একে অপরকে গালিগালাজ করার, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বক্তব্য অনুযায়ী তাকে হঠাৎই তার গাড়ি আটকে সেখানে দাঁড়ান রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়, এবং তিনি সেখানে দাঁড়িয়ে কেন তিনি হর্ন বাজিয়েছেন, সাইরেন বাজিয়েছেন, তাই তাকে গালিগালাজ করেন। পাল্টা বাবুল সুপ্রিয়ের অভিযোগ অনুযায়ী সেখানে তিনি যখন বলেন সাইরেন বাজাচ্ছেন কেন, তাকে গালি দেওয়া হয়, গালিগালাজ করা হয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেন তা। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয় দীর্ঘক্ষণ যা ছবি দেখা যায় তাতে এই রাস্তা, এই ফ্ল্যাঙ্ক কার্যত বন্ধ করে সেখানে বাবুল সুপ্রিয় দাঁড়িয়ে থাকেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকে, এবং সমস্যা এই পর্যন্ত যায় যে বাবুল সুপ্রিয় নেমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কথা বলতে যান। তার ওয়াই ক্যাটাগরির যে নিরাপত্তা বলয় সেখানে সিআইএসএফ তাকে নামতে বারণ করেছেন বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামেননি বলে তিনি দাবি করেছেন। কিন্তু বাবুল সুপ্রিয় জানান যে তিনি সরিটুকু বলেননি, সেই জন্যই বাবুল সুপ্রিয় বারবার সরি চেয়ে এগিয়ে যাচ্ছিলেন। সমস্যার সমাধান করতে প্রায় 30 মিনিট সময় চলে যায় এবং কলকাতা পুলিশের একাধিক আধিকারিককে ছুটে আসতে হয় দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল শুরু করতে, এবং তারা অনুরোধ করে বাবুল সুপ্রিয়কে, রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এগিয়ে দেন, এবং তার কিছুক্ষণ পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাকেও চলে যেতে বলেন। বিষয়টি হলো এই দুজনেরই কিন্তু রাজনীতিতে আসার আগে একটি পরিচিতি ছিল এবং জনগণের মধ্যে তাদের একটি জনপ্রিয়তাও ছিল। বাবুল সুপ্রিয় তিনি একজন রিনাউন্ড সিঙ্গার ছিলেন। একদম, একেবারে রাজনীতি ছাড়াও এদের নিজস্ব ব্যক্তিগত একটা পরিচিতির জায়গা রয়েছে। একেবারে শিবাশিস, ধন্যবাদ। আমি রাহুলদার কাছে এই জায়গায় আসবো। পরিষদীয় রাজনীতি বা সংসদীয় রাজনীতি কি এবার তাহলে পথে নামলো? কুসুমিতা, যেটা দেখলাম সেটা একদমই আনএক্সপেক্টেড। এটা তো আমি কি দল করি, কে কি দল করলো, তার থেকে বড় কথা যেটা হয়েছে বা যে ঘটনা ঘটেছে, এটা নিশ্চয়ই সুস্থ গণতন্ত্রের পক্ষে একদম সুস্থ নয়, কাম্যও নয়। এটা খুবই অনভিপ্রেত ব্যাপার। আমি জানি না ঘটনা এক্স্যাক্টলি কী হয়েছিল, তবে আমি এটা বলতে পারি বাবুলকে যতটুকু আমি চিনি আর কি, নিজে ব্যক্তিগতভাবে উঠে গিয়ে কাউকে, বা উনি জানতেন যে একজন আছে গাড়ির সামনে, তাকে অ্যাবিউজ করার মতো ছেলে বাবুল নয়। আমি জানি না ব্যাপারটা কী হয়েছে, কিন্তু বাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন প্রাক্তন বিচারপতি বলো, পদ্মপতি বলো, যাই বলো, মুশকিলটা কি জানো কুসুমিতা? বাবুল সুপ্রিয় কোন দল থেকে এসেছেন আমি বলি, সেটাই বলছি। আমি বলছি যে সমস্যা হচ্ছে যে আপনি কোন দল করতেন, যেমন এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে, তো ও বলতে পারতেন নিজের ব্যবস্থা থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে তো বলেন না।
এখন মুশকিল হচ্ছে কার কি পরিচিতি তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, একদমই তাই, এবং কিন্তু আজকে যে করছে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার, তাই নিয়ে কাউকে উদ্দেশ্য করা এটা ঠিক নয়। কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান সেটা তো আমি- সবথেকে আমি যেটা জরুরি। বলতে চাইছি, সাধারণ মুশকিল মানুষের কোথায় কাছে যে ভোটারদের কথা সকলেই বারবার একদম বলে, তাই, আমি অস্বীকার সেই করছি না। ভোটারদের কাছে আজকে কি নজির কিন্তু যাচ্ছে? মুশকিল কোথায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একটা জায়গায় ছিলেন, বিচার ব্যবস্থা মানে জুডিশিয়ারি সিস্টেমে যিনি মানুষকে বিচার দিতেন, তিনি যদি এইভাবে জড়িয়ে পড়েন, তিনি যদি আজকে দাঁড়িয়ে কোথাও কাউকে রাজ্যের মন্ত্রিসভার সদস্য, তাকেও কি সমানভাবে সতর্ক হতে হবে না? 100 শর্মিষ্ঠাদের কাছে কিন্তু- আমি আসবো। রাজনৈতিক সৌজন্য, রাজনৈতিক শালীনতা, সহিষ্ণুতা, মানে রাজনীতি থেকে কি পুরোটাই উবে গিয়েছে, যেটা একেবারে সংসদের অভ্যন্তরে রীতিমতো আমরা হাতাহাতি, মারামারি, হই হই, বিধানসভার গেটে দাঁড়িয়ে দুপক্ষ একটা গান গাইছেন, ও আরেকটা গান গাইছেন, সেই নিয়ে তুল্যমূল্য লড়াই, আর এবার সেটা সোজাসুজি নেমে এসেছে রাজপথে। আমি শুরুতেই ইংরেজি নববর্ষে এবিপি আনন্দের পুরো টিম এবং তার দর্শকদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। দেখুন, আমরা কিন্তু সবাই জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমরা প্রথমে বলি, আপনারা যে ক্লিপিংটা দেখালেন, আমরা দুজনেরই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা আমরা দেখলাম। আমরা বাবুল সুপ্রিয়র কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি এবং কিছু কিছু কথা আপনারা বিপ করে শুনিয়েছেন, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু সেরকম কিছু আপনারা শোনাতে পারেননি বা শোনাননি, আমরা কিন্তু দেখিনি। এবার কথা হচ্ছে, দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাহুলদা বললেন, যখন এজলাসে তিনি যখন থাকতেন, তখন কিন্তু তৃণমূলের কিন্তু আমরা দেখেছি তারা কিভাবে তাকে হ্যাকল করতো, তার এজলাসের সামনে দাঁড়িয়ে তাকে কিভাবে তাকে ছোট বড় কথা থেকে শুরু করে তাকে তার ঘর আটকে তাকে অপমান করতে আমরা দেখেছি। এখন রাজনৈতিক সৌজন্য নিশ্চয়ই থাকা দরকার বলে আমরা মনে করি। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে, যদিও আমরা সেখানে ছিলাম না, কিন্তু বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে একটু কোণঠাসা রয়েছেন, তাকে সেইভাবে আর দেখা যায় না। হয়তো তিনি মেজাজ হতে পারে, কিন্তু তবুও কিন্তু তাকে সেইভাবে কিন্তু কোনো কিছুতে সামনে আসতে কিন্তু দেখা যায় না, আমরা কিন্তু দেখতে পাই না। হতে পারে তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন, হতে পারে তিনি মিডিয়ার সামনে আসবার জন্য এরকম, কারণ আমরা কিন্তু সেরকম ভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু সেরকম কোনো বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা দেখিনি ক্লিপিং এ, তার কোনো কথা কিন্তু বিপ করে দেখানো যায়নি। রাজনৈতিক কিছুটা আইনের কথা বলবো সুবিধা। এর আগেও কিন্তু বহু সংবাদ মাধ্যমে সামনে মাননীয় প্রাক্তন বিচারপতি, এখন বিজেপির নেতা যিনি, ইনি কিন্তু বহুবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, বহু সময় বহু কথা বলেছেন। আমি কিন্তু একটা একটা করে বলতে পারি, কিন্তু সেটা নয়। কথা হচ্ছে যে ভাষায় কথা বলেছেন, আমি তোমাকে বলতে পারি, ক্লিপ দেখা তোমাদের আর্কাইভে নিশ্চয়ই আছে। একদম আমাদের আর্কাইভে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্লিপও যেমন আছে, বাবুল সুপ্রিয় ঝালমুড়ি খাওয়ার সেই ক্লিপও কিন্তু আছে। আমি একবার আইনি প্রসঙ্গে একবার শীর্ষেন্দুদার কাছে যাই। শীর্ষেন্দুদা, একেবারে কোন রঙের বেকন ব্যবহার করা হবে সেই নিয়ে লড়াই বলুন, বা সিআরপিএফ কে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়াই বলুন, একেবারে সংসদীয় রাজনীতির ক্ষেত্রে এটা কতটা কাম্য? একজন রাজ্যের মন্ত্রী, একজন সাংসদ, তারা একজন অপরজনকে রীতিমতো হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে আইনের শাসন, সৎ দক্ষ প্রশাসন। ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে আইন নেই, প্রশাসনও নেই। কেন? একজন এমপি, একজন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তারা যে কোনো কেউ কারোর বিরুদ্ধে, সামনে পুলিশ ছিল না, পুলিশ প্রশাসন কি নেই? পুলিশকে বলতে পারতেন না? রাত ড্রাইভিং করছেন, মেনে নিলাম, পুলিশকে বলা যেত না? সেকেন্ড হুগলি ব্রিজে পুলিশ নেই, কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। আরেকজনকে গাড়ি আটকে দুজনে মিলে ভাষার সন্ত্রাস করছেন, দেখছে মানুষ। বাংলা এই জায়গায় পৌঁছেছে, একজন এমপি, দুজনের প্রতিনিধি, মন্ত্রী, এমপি, দুজনেরই দোষ। তার জন্য সাধারণ লোক যেতে হবে। আজকে যে জায়গাতে বাংলাকে উন্নত করবেন, এই উন্নয়নের নিচে অন্ধকারের বাতিস্তম্ভ, এগুলো কি জায়গায় পৌঁছচ্ছে? বাংলা কি দেখছে? সারা ভারতবর্ষের জায়গাতে বাংলা কোথায় নেমে যাচ্ছে দেখুন। একজন এমপি আর একজন রাস্তায় নেমে মন্ত্রীর সঙ্গে ভাষা সন্ত্রাস করছেন, যেটা বিপ দিয়ে দেখাতে হচ্ছে মিডিয়াকে। একদমই তাই, একদম। আমি এই জায়গায় আলোচনায় ফিরবো, তবে তার পাশাপাশি আপনাদের কিন্তু দেখাবো শিল্পীদের বয়কট। শিল্পীদের একাংশকে বয়কটের ডাক নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি বা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ নিয়ে কোনো নির্দেশ দেননি। অন্যদিকে কুণাল ঘোষ তিনি কিন্তু ফের একবার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময়টা বাইরে ছিলেন, যাদের পরিস্থিতি সামলাতে হয়েছে তারা বলতে পারবেন ফারাকটা। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? না।
পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজি করার সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ, ইতিমধ্যেই কুণাল ঘোষ, তাদের বক্তব্য দুটো কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবার কুণাল ঘোষের সুরেই সুর মেলালেন। দেখুন, ওই 3-3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। রাহুল না, একাধিক ছোট ছোট প্রশ্ন কিন্তু উঠছে। প্রথম প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় অতি সম্প্রতি কিন্তু আরেকবার স্পষ্ট করে দিয়েছেন যে তিনি দলের চেয়ারপারসন এবং দলের সর্বময় কর্ত্রী। সে পুলিশই হোক বা তৃণমূল কংগ্রেসই হোক, পুরোটাই কিন্তু তার নিয়ন্ত্রণে থাকবে। কোথাও সেটা বুঝেই কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা একেবারে একযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘেঁষলেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করেননি, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, ব্যাপারটা হচ্ছে খুব সাধারণভাবে বলি তোমাকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন এই স্পিরিটটাকে আমিও সমর্থন করি। কেন বলেছেন যে ভাই প্রত্যেকের নিজস্ব মতামত আছে, প্রত্যেকের নিজস্ব জায়গা আছে, এটা এর সাথে কোনো অন্য কিছু সম্পর্ক নেই। এটা বলাও যায় না, কাউকে বয়কট করা নিশ্চয়ই দাবিটাও ঠিক নয়। কিন্তু কুণাল সঙ্গে কি বলেছে সেটা তোমাকে বুঝতে হবে। কুণাল কিন্তু বলেনি কোনো সমস্ত শিল্পীকে বয়কট করুন। কুণাল কিন্তু এটাও বলেনি যে সবাই মিলে বয়কট করুন। কুণাল যেটা বলেছে, কুণাল ঘোষ বলেছে একদম বেছে বেছে তৃণমূল কর্মীদের বা তৃণমূল কর্মী বা তৃণমূল সমর্থকদের বলেছে, যারা সেই সময় দাঁড়িয়ে সেই শিল্পী সত্তার বাইরে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে কুৎসা করেছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করেছেন, যারা প্রতিবাদ করেছেন তাতে কোনো আপত্তি নেই। নেতৃত্ব দিচ্ছে না, মুখপাত্রদের কথা কতটা গ্রাহ্য করা উচিত না সেটা অন্য প্রসঙ্গ। আমার যেটা বক্তব্য হচ্ছে যে আরজি করে দাঁড়িয়ে যারা প্রতিবাদ করেছেন, 14 আগস্ট যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, আমি সমর্থন করি, ঠিক কথা। প্রতিবাদ হতেই পারে, প্রতিবাদ করতেই পারে। প্রতিবাদের ভাষা কিন্তু কুৎসা নয়, প্রতিবাদের ভাষা কিন্তু কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ নয়। এটা কিন্তু সেটা যারা করেছেন কুণাল তাদের বিরুদ্ধে বলেছেন। আমি চয়নদার কাছে যাই। চয়নদা, খুব স্বাভাবিকভাবেই উদাহরণ হিসেবে যদি আমরা ধরি ব্রাত্য বসু, তিনিও কিন্তু বলছেন যে বাম আমলে কিন্তু তার নাটকও কিন্তু একাধিক সময় বাতিল হয়েছে, শো বাতিল হয়েছে, হল পাননি, নানা রকমের সমস্যা হয়েছে। বাম আমলের সময় ব্রাত্য বসু আজ যে ভোগান্তির শিকার হয়েছিলেন, যেটা একেবারে বারবার সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিল, সংবাদ মাধ্যম থেকে রাজনৈতিক মহল সকলে একযোগে সমালোচনা করেছিল, আজকে সেই একই সুরে সুর মেলাচ্ছেন তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাহলে আলাদা আর কি হলো? বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য নিন্দে করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো আগাগোড়া বলছেন এই প্রতিবাদীদের পাশে রয়েছেন। তাহলে দেখুন, ব্রাত্য বসু নাট্য একাডেমির সদস্য ছিলেন, শেষটা উনি পদত্যাগ করেছিলেন একটি রাজনৈতিক ইস্যুতে। যারা জানেন তারা জানেন, আমি আমার ব্রাত্য বসুকেই মনে করিয়ে দিলাম। হ্যাঁ, এবং ওনার যে অভিযোগগুলো সেগুলো কতটা সত্যি সেটা আপনি ওই কল্যাণী যে হলটার কথা বলা হচ্ছে, উত্তর চব্বিশ পরগনার যে হলগুলোর কথা বলা হচ্ছে সেগুলোতে যোগাযোগ করে জেনে নেবেন। বয়কট কিছু করা হয়নি, নির্দেশ কোনো কিছুই আসেনি। হলের টাইমিংয়ে হেরফের হয়েছিল বলে বুকিংয়ে একটা সমস্যা হয়েছিল। কিন্তু উইঙ্কেল টুইঙ্কেল বলুন বা ব্রাত্য বসু সে সময়কার যা নাটক সেগুলোর বিনা বাধায় মঞ্চস্থ পেরেছিল, এমনকি পশু খামার পর্যন্ত। আমি যেটা খুব স্পষ্টভাবে জানাচ্ছি যারা বামফ্রন্টের সমালোচক ছিলেন তাদেরকেও পর্যন্ত বিভিন্ন সরকারি কমিটিতে বটে, বিভিন্ন অনুষ্ঠান নিয়ামক সংগঠনগুলোতে রাখা হতো। টালিগঞ্জে বাম বিরোধী বলে পরিচিত, আদর্শগতভাবে বামপন্থার বিরোধী বলে পরিচিত বহু শিল্পী সে সময় যথোচিত সম্মানের সঙ্গে কাজ করেছেন, অনুষ্ঠান করেছেন। বামফ্রন্টে ওই আমলের সঙ্গে যদি নিজেদের আমলের তুলনা করেন তাহলে ঠিক হবে না। আমি নিজে একজন সংস্কৃতি কর্মী হিসেবে বহুবার শিকার হয়েছি এবং এখন আমি টালিগঞ্জে ব্রাত্য। যে জায়গাটা খুব পরিষ্কার কথা আপনাদের বলি যে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে চিহ্নিতকরণের কাজ। আমার পক্ষে যে নয় সে আমার বিরুদ্ধে, এই ভাবনা চিন্তা যদি কুণাল ঘোষ যেটা বলেছেন তাতে কুণাল ঘোষকে অনেক আগে বয়কট করা উচিত ছিল।
তৃণমূলের। হ্যাঁ, কারণ যে ওই প্রতিবাদীরা যে ভাষায় গালাগাল দিয়েছেন, হ্যাঁ, বা যে ভাষা সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী, তার থেকে অনেক কঠোরভাবে কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী একেবারে, এবং যেখানে খোদ মুখ্যমন্ত্রী বলছেন না, যেখানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরকম কোনো বার্তা তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, সেখানে মুখপাত্ররা তারা আবার বিভিন্ন ভাবে নিজেরা দল বানিয়ে ফেলছেন কি করে? হ্যাঁ বলুন। চয়ন ভট্টাচার্য আমি যদ্দূর জানি সংস্কৃতপ্রেমী মানুষ, ক্রিয়েটিভ মানুষ। চয়ন ভট্টাচার্য জলজান্ত একটা মিথ্যাকে এরকম সাপোর্ট করতে পারে আমি জানি না, হলো কি করে? আমি যেটা বললো চয়ন, পশু খামার নিয়ে বুদ্ধবাবুর যদি নিজে ইন্টারভেন না করতেন, এই সময় দাঁড়িয়ে রূপচাঁদ পাল একদম কার্যতা বন্ধ করে দিয়েছে। বুদ্ধবাবু অবাম পন্থীদের দিনের পর দিন হত্যা হয়, দিনের পর দিন যারা অবাম মনস্ক ছিলেন পশু খামার হতে পেরেছিল, এবং সেখানে কোনো রাজনীতির রং কিন্তু দেখা হয়নি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা আজকে কোন দিশা দেখাতে চাইছেন? আমি অবশ্যই এই জায়গায় আলোচনায় ফিরে আসবো। একটা ছোট বিরতি নেব, বিরতির পর অবশ্যই আশঙ্কার জায়গা, আতঙ্কের জায়গা, কারণ পশ্চিমবঙ্গ থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বেই কিন্তু একেবারে জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছে, যেখানে তারা রীতিমতো নিজেদের ট্রায়াল সেশন চালাতো। বিরতির পর আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন।